আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ 3 সেপ্টেম্বর বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: নাগরিকত্ব সংশোধনী আইন অথবা কায়ে নাগরিকত্বের জন্য আবেদনের সময়সীমা আরও 10 বছর বাড়িয়ে দিল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতি জারি করে জানিয়েছে, আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা যারা 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতে ভারতে এসেছিলেন, তাদের পাসপোর্ট অথবা অন্যান্য ভ্রমণ নথি ছাড়াই দেশে থাকতে দেওয়া হবে। তারা সবাই ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। গত বছর কার্যকর হওয়া নাগরিকত্ব সংশোধন আইন অথবা কায়ে বলা হয়েছিল, নির্যাতিত সংখ্যালঘুদের সদস্যরা যারা 31 ডিসেম্বর 2014 অথবা তার আগে ভারতে এসেছিলেন, তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। এবার সেই সময়সীমা আরও 10 বছর বৃদ্ধি করা হলো। বড় পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। অবৈধভাবে ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদের নিয়ে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে ডিটেনশন সেন্টার তৈরি করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অবৈধভাবে ভারতে বসবাসকারী বিদেশিদের নিজের দেশে ফেরত পাঠানোর আগে ওই ডিটেনশন সেন্টারে রাখা হবে। আর এর জন্য ফরেনার্স ট্রাইব্যুনালকে আরও ক্ষমতা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে অমিত শাহের মন্ত্রক জানিয়েছে, কোনো সন্দেহভাজনকে ডিটেনশন সেন্টারে পাঠাতে পারবে ফরেনার্স ট্রাইব্যুনাল। যদি ওই সন্দেহভাজন বিদেশি দাবি করেন যে তিনি বিদেশি নন, তারপরও এই নিয়ে কোনো প্রমাণ দাখিল করতে পারেন না কিংবা আদালত থেকে এ নিয়ে জামিনের ব্যবস্থা করতে না পারেন, তবে তাকে ডিটেনশন সেন্টারে পাঠানো হবে। অবৈধভাবে ভারতে বসবাসকারী বিদেশিদের নিজের দেশে ফেরত পাঠানোর আগে তাদের গতিবিধি নিয়ন্ত্রণে রাখতেই ডিটেনশন শিবিরে পাঠানো হবে। সম্প্রতি পাশ হওয়া অভিবাসন ও বিদেশি আইন 2025-এর পরিপ্রেক্ষিতেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানির অসম সফর নিয়ে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, মাদানি শুধুমাত্র একটি সম্প্রদায়ের লোকদের কথা ভাবছেন। তবে তিনি যদি কোনোভাবে আইনের বিরুদ্ধে কথা বলেন অথবা অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়াতে গিয়ে মাত্রা ছাড়িয়ে যান, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব মাদানিদের এখন আর অসমে কোনো জায়গা নেই। কংগ্রেসের সময় তাদের দাম ছিল, এখন নেই। আমরা নিয়ম মেনে উচ্ছেদ করছি এবং এটা ভবিষ্যতেও চলবে। মাদানি আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় যেতে চেয়েছিলেন এবং তাকে সেই অনুমতি দিয়েছি, এটাই অনেক। তার উদ্দেশ্য আমরা জানি। তারা শুধুমাত্র একটি সম্প্রদায়ের কথাই ভাবেন এবং উস্কানিমূলক মন্তব্য করেন। আমরা এদের ভয় পাই না। ভালোই হয়েছে তিনি উচ্ছেদ হওয়া লোকদের সঙ্গে দেখা করেছেন। এটা তার বুঝতে সুবিধা হবে অসমের জমি দখল করলে এর পরিণাম কি হতে পারে। মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বিহারে চলতি বছরের শেষেই বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার চিহ্নিত করে নিয়ে আসছে নতুনত্ব। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী 30 সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যের ভোটাররা হাতে পাবেন একেবারে নতুন প্রযুক্তি নির্ভর ভোটার পরিচয়পত্র। প্রচলিত এপিকের আপডেটের সংস্করণ হলো এই কার্ড। এতে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তার ব্যবস্থা। ভোটাররা যারা এসআইআর প্রক্রিয়ায় ছবি আপলোড করেছেন, নতুন কার্ডে তা প্রতিফলিত হবে। থাকছে কিউআর কোড, যার ফলে জালিয়াতি অথবা নকল কার্ড তৈরি কার্যত অসম্ভব। কার্ড মিলবে দুইভাবে, শারীরিক এবং ডিজিটাল। অক্টোবর-নভেম্বরে হতে চলা বিধানসভা ভোটকে সামনে রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে বিহারে ভোটার সংখ্যা 7.24 কোটি। কমিশনের দাবি, নতুন কার্ড ভোটার তালিকাকে করবে আরও নির্ভুল, ভুয়ো ভোটারদের লাগাম টানবে এবং বুথে পরিচয় যাচাই প্রক্রিয়া আরও সহজ হবে। বিজেপি ক্ষমতায় থাকা পর্যন্ত হিন্দু বাঙালি ভোটারদের কোনো চিন্তা নেই। বরপেটা রোডের পার্শ্ববর্তী বাক্সা জেলার মটনগুড়ি পরিষদীয় কেন্দ্রের জাকলি বিলে অনুষ্ঠিত বিজেপি দলের এক বিশেষ সভায় অংশগ্রহণ করে সংবাদ মাধ্যমের সামনে ভোটারের সমস্যা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেন অসম সরকারের মন্ত্রী রঞ্জিত কুমার দাস। উল্লেখ্য, অখণ্ড ভারতের বহু ভারতীয়কে নিয়ে ভোটারের নামের বিভিন্ন রাজনীতিবিদেরা দীর্ঘদিন ধরেই রাজনীতি করে আসছেন।
গত কয়েকদিন আগে বিটিআরে নির্বাচনের প্রচার চালাতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন আসামের বাঙালিদের কোনো ধরনের কাগজের দরকার নেই, তারা অসমের ভূমিপুত্র, তাদের অসমে জন্মে হয়েছে অসমেই মারা যাবে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বহু সভা সমিতিতে অংশগ্রহণ করে বলেছিলেন যে ডিটেনশন ক্যাম্প উঠিয়ে দেওয়া হবে, কিন্তু কার্যক্ষেত্রে কোনোটাই প্রযোজ্য হয়নি। এরই মধ্যে গোর্খা, কুচ এবং হিন্দু বাঙালিদের ডিভোটার উঠিয়ে দেওয়ার এক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে, কিন্তু হঠাৎ করে সেই সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন করা হয়। শুধুমাত্র বাঙালিদের বাদ দিয়ে গোর্খা ও কোচদের ডিভোটার তালিকা থেকে নাম উঠিয়ে দেওয়া হয়, যার জন্য সারা অসম জুড়ে বিভিন্ন প্রান্তে এর বিরুদ্ধে চলছে তীব্র আন্দোলন। শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের গান্দাইমুখ এলাকায় নদী ভাঙ্গন সমস্যায় ভুগছেন জনগণ। বছর খানেক আগে লঙ্গাই নদীর কোরাল গ্রাসে ভেঙে যায় এলাকার প্রধান বাঁধের বহু জায়গা। বিশেষ করে 2024 সালে ভয়ঙ্কর বন্যার জলে বাঁধের বড় বড় অংশ ভেঙে পড়ে যায়, তলিয়ে যায় বিস্তীর্ণ জনপদ, ক্ষতিগ্রস্ত হয় শত শত পরিবার, মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। সেই সময় রাজ্যের মন্ত্রী পীযূষ হাজারিকা দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে স্থানীয় জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন মাত্র 15 দিনের মধ্যেই বাঁধ পুনর্নির্মাণ করা হবে, ভাঙ্গা বাঁধ ঠিক করে চলাচলের উপযোগী করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন তিনি। কিন্তু আজও সেই প্রতিশ্রুতির 1 বছর পূর্ণ হয়েছে। দুর্ভাগ্যবশত বাঁধ আজও রয়ে গিয়েছে ভগ্নদশায়। ভাঙ্গা বাঁধের কারণেই প্রতিদিনই ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করতে হচ্ছে গ্রামবাসীদের। স্কুলগামী শিশু থেকে শুরু করে রোগী, শ্রমজীবী মানুষ সকলকেই এই বিপজ্জনক পথেই যাতায়াত করতে হচ্ছে। ভাঙ্গা বাঁধ পেরিয়ে চলতে গিয়ে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। এক এক করে 3 জনকে ধাক্কা মেরে ট্রান্সফরমারের খুঁটিতে গিয়ে আটকা পড়ল ইন্ট্রা গাড়ি। এই দুর্ঘটনায় একজনের অবস্থা সঙ্গীন বলে জানা যায়। আজ অর্থাৎ বুধবার সকাল 8:30 নাগাদ কনকপুর রোডে ঘটেছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায় কনকপুর ঈদগাহের সামনে দ্রুত গতির একটি ইন্ট্রা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর 3 জনকে ধাক্কা মারে। এরপর বিদ্যুতের ট্রান্সফরমার থাকা খুঁটিতে গিয়ে আটকে পড়ে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাঁশ ব্যবসায়ী মিন্টু বড়লস্কর। এছাড়াও আহত হন গ্রুপ সদস্য ইমরান আহমেদ চৌধুরী এবং ঠেলাচালক সুরজ। স্থানীয়রা দুর্ঘটনার তড়িঘড়ি আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদিকে স্থানীয়রা চালককে আটক করেন। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।